সেমিস্টার 3 যে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা শুরু করেছিলাম জিওটেকটনিকের উপর, আজকে তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমি কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অ্যাকর্ডিং টু ওয়েগনার এই অংশে অ্যালফ্রেড ওয়েগনার সম্পর্কে কিছু বলবো এবং তিনি যেই তত্ত্বটাকে এনেছেন সেই তত্ত্বটা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, এই তত্ত্বটা কিভাবে এসছে সেটাও আমি এখানে আলোচনা করব। প্রথমে আমি বলতে চাই 1880 সালে জার্মানির বার্লিন শহরে তিনি জন্মগ্রহণ করেন। এরপর তিনি পড়াশুনো করেন এবং 1905 সালে জ্যোতির্বিজ্ঞানে পিএইচডি করেন। তারপর জ্যোতির্বিজ্ঞানে পিএইচডি করার পর তিনি আবহাওয়া, জলবায়ু ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা শুরু করেন। এই হলো তেনার সংক্ষিপ্ত জীবনী। অ্যালফ্রেড ওয়েগনারের যে বিষয়টি আমরা এখানে আলোচনা করব সেই বিষয়টি সম্পর্কে আমরা এখন দেখব। তিনি যে তত্ত্বটা দিয়েছেন সেটা হলো কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহী সঞ্চরণ তত্ত্ব। এই মহী সঞ্চরণ তত্ত্বের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে 6টি সময় বিভাগে ভাগ করা হয়েছে এবং 6টি সময় বিভাগে তিনি বিভিন্ন বিষয় এর ব্যাপারে বলেছেন। প্রথমে আমরা দেখব 1912 সালে তিনি 6 জানুয়ারি জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে তিনি প্রথম এই তত্ত্বটাকে ব্যবহার করেন এবং জনসমক্ষে জানান যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি নামে একটা তত্ত্ব তিনি আবিষ্কার করেছেন। তারপর 1915 সালে তিনি একটি বই লেখেন, যেটা জার্মান ভাষায় লেখা। বইটির নাম হচ্ছে ডাই এন্টারস্টেহাং ডার কন্টিনেন্ট অ্যান্ড অর্জেন। উচ্চারণ কিরকম হবে আমি জানি না, তবুও একটা উচ্চারণ আমি করলাম এখানকার স্পেলিং দেখে। তো এই বইটি তিনি লেখেন জার্মান ভাষায় এবং তিনি যে অখণ্ড যে ভূমিভাগ রয়েছে, অখণ্ড ভূমিভাগের কথা বলেছেন, অর্থাৎ সমগ্র ভূ অঞ্চল অর্থাৎ স্থলভাগ এক জায়গায় অবস্থান করেছে, সেই সমগ্র ভূভাগকে তিনি বলেছেন আর কন্টিনেন্ট বা প্রাইমাল কন্টিনেন্ট, এই দুটো নামে তিনি বলেছেন। তারপর 1920 সালে এই বইটার দ্বিতীয় সংস্করণ এবং এর সঙ্গে আরও কিছু নতুন তথ্য সংযুক্ত করেন। 1922 সালে এর তৃতীয় সংস্করণ করেন এবং আরও কিছু বিষয় এর সঙ্গে যুক্ত করেন। এরপর 1924 সালে এই বইটার তিনি ইংরেজি ভার্সন অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করেন, যার নাম দেওয়া হয় দি অরিজিন অব দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশেনস, অর্থাৎ মহাদেশ এবং মহাসাগর গুলোর উৎপত্তি। এই বইটা তিনি লেখেন, ইংরেজি ভাষায় অনুবাদ করেন। 1924 সালে এই বইটার যে বইটা তিনি জার্মান ভাষায় লিখেছেন সেই জার্মান ভাষার চতুর্থ সংস্করণ তিনি নিয়ে আসেন। এই হলো অ্যালফ্রেড ওয়েগনারের যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি তিনি আবিষ্কার করেছেন এবং তা প্রমাণ সাপেক্ষ দেখিয়েছেন। তার এই প্রত্যেকটা সময়ের ভিত্তিতে তিনি বিভিন্ন বিষয় তিনি যুক্ত করেছেন এবং সেটাকে এই তত্ত্বটাকে আরো মজবুত করেছেন। এই তত্ত্বটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তত্ত্বটার মধ্যে কি আছে, অর্থাৎ কনসেপ্ট নিয়ে আলোচনা করব, এর এভিডেন্স নিয়ে আলোচনা করব এবং ফোর্স অফ ড্রিফটিং অ্যান্ড ক্রিটিসিজম, কোন কোন ফোর্স এর জন্য কাজ করেছে এবং তার সমালোচনাও আমরা দেখব। এখন আমরা আলোচনা করব এই তত্ত্বের কনসেপ্ট অর্থাৎ ধারণাটা কি, এই কনসেপ্টটা কি। সেই কনসেপ্টটা যেটা তিনি বলেছেন যে সমগ্র ভূভাগ এক জায়গায় অবস্থান করেছে এবং জলভাগ আলাদা হিসাবে অবস্থান করেছে। এই যে তত্ত্বটা, এই তত্ত্বটাকে আমরা এবার ডিটেলসে জানব। এখন আমরা আলোচনা করব অ্যালফ্রেড ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরির কনসেপ্টটা অর্থাৎ ধারণা। এই থিওরি,
এই তত্ত্বের মূল ধারণাটা কি আজকে আমরা জানব। তিনি এই ধারণার মূল তত্ত্ব বা মূল ধারণার মূল বিষয় তিনি বলেছেন যে পার্মিয়ান উপযুগ থেকে, অর্থাৎ বহু বছর আগে, 230 মিলিয়ন বছর পূর্বে, চিন্তা করো 230 মিলিয়ন বছর পূর্বের কথা তিনি বলছেন, যে এত বছর পূর্বে কি হয়েছে, যে সমগ্র স্থলভাগ এখন বর্তমানে আমরা দেখছি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এই যে মহাদেশগুলো রয়েছে, স্থলভাগগুলো রয়েছে, এই সমস্ত স্থলভাগ তোমরা চিত্রতে দেখতে পাচ্ছ, এই সমস্ত স্থলভাগ এক জায়গায় অবস্থান করত। অর্থাৎ এই যে এই স্থলটা এক জায়গাতে অবস্থান করত 230 মিলিয়ন বছর পূর্বে। সেই স্থলভাগটাকে নাম দেওয়া হয়েছে কি, তিনি নাম দিয়েছেন প্যানজিয়া। প্যান কথার অর্থ হচ্ছে সমগ্র এবং জিয়া শব্দের অর্থ স্থল, অর্থাৎ সমগ্র স্থলভাগ এটাকে বলা হচ্ছে প্যানজিয়া। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ নিশ্চয়। অর্থাৎ সমগ্র স্থলভাগ যখন এক জায়গায় অবস্থান করত সেটাকে বলা হতো প্যানজিয়া। এবং ঠিক একই রকম ভাবে বর্তমানে যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এই যে মহাসাগরগুলো রয়েছে, তখন কিন্তু 230 মিলিয়ন বছর আগে এরকম অবস্থায় ছিল না। তখন সমগ্র মহাসাগরগুলো এক জায়গায় অবস্থানে ছিল, সেটাকে বলা হচ্ছে প্যানথালাসা। তাহলে প্যানজিয়া হলো সমগ্র স্থলভাগ এবং বাকি যে জলভাগটা পড়ে থাকলো সেটা হলো প্যানথালাসা। বোঝা গেল? তাহলে এই প্যানজিয়া এবং প্যানথালাসা এই দুটো হলো এই তত্ত্বের মূল বিষয়। পরবর্তীতে এই প্যানজিয়া অর্থাৎ স্থলভাগগুলো, বর্তমানে যে আমরা ম্যাপ দেখি সেই ম্যাপটা সম্পূর্ণ আলাদা। 230 মিলিয়ন বছর আগে এই ম্যাপটা কিন্তু আলাদা রকম ছিল, স্থলভাগগুলো এক জায়গাতে ছিল, তাই সেটাকে বলা হতো প্যানজিয়া। এবং বর্তমানে যে স্থলভাগ অর্থাৎ যে মহাদেশগুলো দেখছি, মহাদেশ, সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই এই স্থলভাগ কিভাবে একে অপরের থেকে দূরে সরে গেল তারও বিবরণ এই তত্ত্বে দেওয়া আছে। তাই এই তত্ত্বটা আমরা এখন দেখব। এবার আমি বললাম এই প্যানজিয়া হলো সমগ্র স্থলভাগ। এই স্থলভাগটা নিয়েই হচ্ছে মূল বিষয়, তার কারণ এই স্থলভাগটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বর্তমান অবস্থানে এসছে। তাহলে এই স্থলভাগটা কিরকম ভাবে ছিল সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে। 230 মিলিয়ন বছর আগে কি অবস্থায় ছিল এবং তার পরবর্তী সময়ে কিরকম অবস্থায় ফিরে এসছে বর্তমান অবস্থাতে, সেটা আমাদেরকে জানতে হবে। এই সমগ্র স্থলভাগ যেটা আছে, আমি প্যানথালাসাটা মুছে ফেললাম, কেননা প্যানথালাসা এখন আমাদের প্রয়োজন লাগবে না। এখন আমাদের প্রয়োজন হচ্ছে প্যানজিয়া। এই সমগ্র স্থলভাগটা প্রথমে যে অবস্থায় ছিল, তখন তার যে উত্তরের অংশটা, এই স্থলভাগের উত্তরের অংশটাকে বলা হতো আঙ্গারাল্যান্ড বা লোরেশিয়া। কি বলা হয়েছে উত্তরের অংশটা? উত্তরের অংশটাকে বলা হতো আঙ্গারাল্যান্ড বা লোরেশিয়া বা আঙ্গারাল্যান্ড। এই লোরেশিয়া বা আঙ্গারাল্যান্ড হলো উত্তরের অংশ। এই প্যানজিয়ার উত্তরের অংশটা হলো লোরেশিয়া বা আঙ্গারাল্যান্ড। এখানে কি কি অবস্থান করেছে? এখানে অবস্থান করেছে উত্তর আমেরিকা, বর্তমানে যে উত্তর আমেরিকা আছে, ইউরোপ আছে এবং এশিয়া আছে। তাহলে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া এগুলো
লরেশিয়ার মধ্যে অবস্থান করেছে বা আঙ্গারাল্যান্ডের মধ্যে অবস্থান করেছে। লরেশিয়া শব্দটা এসছে কানাডার লরেন্সিয়া ভূখণ্ড থেকে। কানাডার লরেন্সিয়া ভূখণ্ড থেকে এই লরেশিয়া শব্দটা এসছে এবং সাইবেরিয়ার আঙ্গারা নদীর নাম অনুসারে এই আঙ্গারাল্যান্ড নামটা নেওয়া হয়েছে। এটা হলো উত্তরের অংশ। এবার দক্ষিণের অংশটাকে বলা হচ্ছে, দক্ষিণের অংশটা হলো গন্ডোয়ানা। গন্ডোয়ানা ল্যান্ড। এই গন্ডোয়ানা ল্যান্ডের নাম হইল মধ্য ভারতের গন্ড উপজাতির যে বসবাস আছে তার ভিত্তিতেই গন্ডোয়ানা ল্যান্ডের নামকরণ করা হয়েছে। আর এই গন্ডোয়ানা ল্যান্ড বা দক্ষিণের অংশের মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া। তাহলে দক্ষিণে আছে সাউথ আমেরিকা, আফ্রিকা, আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া। এই কয়েকটা মহাদেশ দক্ষিণের অংশের মধ্যে অবস্থান করেছে। এই কয়েকটা দক্ষিণে অর্থাৎ গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। তাহলে উত্তরের অংশ এবং দক্ষিণের অংশ আমরা দেখলাম যে উত্তরের অংশে আঙ্গারাল্যান্ড এবং লরেশিয়ার মধ্যে কোন কোন আছে, কোন কোন দেশ মহাদেশ আছে, এবং দক্ষিণের অংশ গন্ডোয়ানা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে কোন কোন দেশ মহাদেশ আছে সেটা আমরা দেখলাম। এইবার আমরা দেখব এই তত্ত্ব অনুযায়ী এই দেশ বা মহাদেশ যেগুলো আছে সেগুলো তো এক জায়গাতে অবস্থান করত, এবং উত্তরের একটা অংশ যার নাম দেওয়া হয়েছে আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণের একটা অংশ যেটা নাম দেওয়া হয়েছে গন্ডোয়াল্যান্ড। এই অংশগুলো, এই দুটি অংশ ছাড়া আর কোনো রকম ভাগ ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে প্রত্যেকটা মহাদেশ কিভাবে আলাদা হয়েছে সেটা আমরা এখন দেখব। এখন দেখো, আমি এই কনসেপ্টটার যে সময় ভিত্তিক একটা আলোচনা আছে, সময় ভিত্তিক এর দেখো, এখন আমি এই ধারণার যে সময় ভিত্তিক আলোচনা সেই আলোচনাতে আমি আসছি। কার্বনিফেরাস, দেখো কার্বনিফেরাস উপযুগে প্রায় 25 থেকে 30 কোটি বছর পূর্বে, প্রায় 25 থেকে 30 কোটি বছর পূর্বে যে সমস্ত প্যানজিয়া অংশটা ছিল, সেখানে উত্তরের আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণে গন্ডোয়াল্যান্ড অবস্থান করত, সেই সমগ্র প্যানজিয়া অংশটা থেকে, ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই আন্টার্কটিকা অংশটা গন্ডোয়াল্যান্ডের অংশ থেকে কিছুটা বিচ্ছিন্ন হতে থাকে কার্বনিফেরাস উপযুগে। এই কার্বনিফেরাস উপযুগ যেটা শুরু হয়েছিল 25 থেকে 30 কোটি বছর পূর্বে, সেই সময় গন্ডোয়াল্যান্ডের অংশ থেকে আন্টার্কটিকা অংশটা কিছুটা দূরত্ব বাড়তে থাকে। এবার আমরা দেখব ট্রেয়াসিক উপযুগ। ট্রেয়াসিক উপযুগ যেটা শুরু হয়েছিল 20 কোটি বছর পূর্বে। সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে লরেশিয়া অর্থাৎ আঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়াল্যান্ড দক্ষিণে, এই আঙ্গারাল্যান্ড বা লরেশিয়া এবং গন্ডোয়াল্যান্ডের মধ্যে মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়, যেখানে টেথিস নামক সাগরের উৎপত্তি হয়। অর্থাৎ উত্তরে আঙ্গারাল্যান্ড উত্তরে সরে যায় এবং গন্ডোয়াল্যান্ড দক্ষিণে সরে আসে, এবং মাঝখানে টেথিস নামক অগভীর যে সমুদ্র বা সাগরের সৃষ্টি হয়। তারপর আমরা চলে আসবো জুরাসিক উপযুগ। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ,
এই জুরাসিক উপযুগ যেটা শুরু হয়েছিল 13.5 কোটি বছর আগে প্রায়, সেই সময়ে দেখতে পাই যে উত্তরের যে আঙ্গারা ল্যান্ড আছে, সে আঙ্গারা ল্যান্ড থেকে উত্তর আমেরিকা ভাগ হয়ে যায় এবং দক্ষিণে যে গন্ডোয়া ল্যান্ড আছে সেখানে গন্ডোয়া ল্যান্ড থেকে দক্ষিণ আমেরিকা ভাগ হয়ে যায় এবং মাঝখানে একটা আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়। আর আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া গন্ডোয়া ল্যান্ড থেকে সরে আসে এবং ভারত যে উপদ্বীপীয় ভারত, তখন ভারতটা উপদ্বীপীয় ভারত হিসাবে, অর্থাৎ ভারতের অংশটা এইরকম অবস্থায় ছিল। এই ভারতের উপদ্বীপীয় অংশটা তখন সরে আসে। এরপর ক্রিটেশাস উপযুগে আমরা দেখতে পাই যে ভারত আবার ভারতের উপদ্বীপীয় যে ভারতের অংশটা সেটা আরো উত্তরে এগিয়ে যায় এবং সেখানে হিমালয় পর্বতের সৃষ্টি হয় এবং যেখান থেকে সরে গেল সেই জায়গাটাতে ভারত মহাসাগরের সৃষ্টি হয়। কন্টিনেন্টাল ড্রিফট থিওরির এটাই হলো ইতিহাস, অর্থাৎ এই তত্ত্ব তিনি তার বইয়ে লিখেছেন এবং প্রত্যেকটাই যুক্তিসঙ্গত প্রমাণ দিয়েছেন। এরপরে আমরা এভিডেন্সগুলো সম্পর্কে জানবো, প্রমাণগুলো সম্পর্কে আমরা জানবো এবং কোন কোন শক্তি এর কাজ করেছে, এই যে মহাদেশগুলো সরে গেল আবার এক জায়গাতে এসে মিশে গেল, এই যে তত্ত্বগুলো, আমরা এই তত্ত্বগুলো কোন শক্তির মাধ্যমে হয়েছে সেগুলো আমরা জানবো পরবর্তী ভিডিওতে এবং লাস্টে এর সমালোচনাও করব। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।